ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং and alcohol consumption is injurious to health. It causes cancer. চারপাশে ছেয়ে রয়েছে গাঢ় অন্ধকার। তারই মাঝে সেই মন্দিরের কালো পাথরের দেয়ালের চারপাশে সাদা কালো ধোঁয়া ছড়িয়ে রয়েছে। মাঝখানে কোনো এক জায়গায় প্রদীপের আলো এবং তার মাঝে এক বিশাল যজ্ঞকুণ্ড। এই কুণ্ডের মাঝে দাউ দাউ করে আগুন জ্বলছে। তার পাশে বেশ কয়েকজন লাল কাপড় পরিহিত সাধক দাঁড়িয়ে একভাবে মন্ত্র পড়ে চলেছে। এবং মাঝে মাঝে যেন কি একটা তুলে ফেলছে সেই যজ্ঞকুণ্ডের ভেতরে। যজ্ঞকুণ্ডর এক পাশে বসে রয়েছে লাল পেড়ে সাদা শাড়ি পরা এক নারী মূর্তি। তার মাথার চুল খোলা, কপালে রক্তচন্দনের তিলক। একভাবে চোখ বন্ধ করে সামনের দিকেই তাকিয়ে বসে রয়েছে সে। তার চোখ দুটো বন্ধ থাকলেও মনে হয় যেন সে একভাবে তাকিয়ে আছে যজ্ঞকুণ্ডের দিকেই। চারপাশের সেই মন্ত্র উচ্চারণের শব্দ আর পাথরের দেয়ালের মাঝে আলো আঁধারের এই পরিবেশের মাঝে যেন এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে। একটু দূরে মন্দির থেকে বাইরে বেরোবার দরজার কাছে চারজন নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তাদের পরনে যোদ্ধার মতো পোশাক, মাথার চুল শক্ত করে জড়িয়ে বাঁধা, তার উপর লাল রঙের কাপড় জড়িয়ে রাখা। তাদের হাতে বর্শা, কোমরে গুঁজে রাখা মুখ বন্ধ তলোয়ার। ঠিক এমন সময় দরজার বাইরে থেকে একটা ধাক্কা পড়তেই একজন নারী মূর্তি এগিয়ে গেল দরজার দিকে। বাইরে থেকে শোনা গেল কণ্ঠস্বর, আমি রানীমার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু রানীমা এখন পুজোয় ব্যস্ত, তার সঙ্গে এখন দেখা করা সম্ভব নয়। ভীষণ প্রয়োজন, রাজ্যের সুরক্ষার ব্যাপারে তার সঙ্গে কথা বলতেই হবে আমাকে। আপনাকে অপেক্ষা করতে হবে। পুজো শেষ হলে তারপরে রানীমা বাইরে এলে তখনই ওনার সঙ্গে আপনি কথা বলতে পারবেন। এই মুহূর্তে রানীমার সঙ্গে কথা বলতে না পারলে এই রাজ্য বড় বিপদে পড়বে। তার সাথে আমাকে কথা বলতেই হবে এখন। এইবার রক্ষিণী কিছু বলে ওঠার আগেই চোখ বন্ধ থাকা অবস্থায় সেই নারী অর্থাৎ রানীমা গুরু গম্ভীর গলায় বলে ওঠে, দরজা খুলে দাও, ওকে ভিতরে আসতে দাও। রানীমার কথায় দরজা খুলে দিতে লোকটা ভেতরে ঢুকে আসে। তার পরনে একটা কালো রঙের আলখাল্লা মতো কিছু, একটা কাপড় জড়িয়ে রাখা। রানীমার কাছে এসে দাঁড়াতেই রানীমা চোখ বোঝা অবস্থায় বলে উঠলেন, আমার পুত্রের কোনো শত্রু যদি থেকে থাকে তাহলে তাকে আমি নিঃশেষ করে তারপরেই এখান থেকে যেতে চাই। বর্তমানে কোনো শত্রুর কথা আমি জানি না রানীমা, তবে পাঠানদের সঙ্গে যুদ্ধের সময় আমাদের অনেক শত্রু তৈরি হয়েছে। আর পাঠানদের কোনো একটা দল এই রাজ্যের আশেপাশে কোথাও লুকিয়ে থেকে অপেক্ষা করছে আবার আমাদের উপর আক্রমণ হানার জন্য রানীমা। এই খবর আমি জানতে পেরেছি। কিন্তু কিন্তু আমাদের রাজকুমার কি পারবে সেই আগমনকে প্রতিহত করতে? পারতেই হবে, পারতেই হবে। এই ভূরি শ্রেষ্ঠ রাজ্যের কেবল রাজকুমার সে নয়, এখন সেই রাজ্যের রাজা। কঠোর হাতে সমস্ত বিপদ তাকে প্রতিহত করতে হবে। তারপর এই রাজ্যে আমাদের বিশ্বস্ত মানুষের অভাব নেই, তারাই তাকে সাহায্য করবে। আর আপনি? রানীমা এবার চোখ খুললেন প্রথম। একটু দূরে জ্বলতে থাকা গনগনে আগুনের আলোয় তাঁর চোখটা উজ্জ্বল হয়ে উঠল। তিনি সামান্য হেসে বললেন, আমার কাজ শেষ হয়েছে। ও তো আপনারও যোগ্য উত্তরসূরি। তার হাতে এই ভূরি শ্রেষ্ঠ রাজ্যের ভার আমায় দিতে হবে।
আমি শিব সাধনায় আমার বাকি জীবনটা অতিবাহিত করব। কাশীতে গিয়ে মহাদেবের সাধনায় নিজের বাকি জীবন আমি উৎসর্গ করতে চাই। এমন সময় একটু দূরে বসে থাকা এক সাধক উঠে এলেন। তার মুখে লম্বা দাড়ি, মাথার চুলে উঁচু জটা, হাতে একটা ত্রিশূল। সে এসে সেই যজ্ঞকুণ্ডের ভেতরে কিছু একটা ফেলতেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আর ঠিক সঙ্গে সঙ্গে সেই মন্দিরের চার দেওয়ালের ভেতরে থাকা সকলেই একসাথে চিৎকার করে বলতে লাগলো, জয় মহাদেব শিব শম্ভুর জয়, জয় রানী ভব শঙ্করীর জয়, জয় মহাদেব শিব শম্ভুর জয়, জয় রানী ভব শঙ্করীর জয়। অনুচর একবার পেছনের দিকে তাকিয়ে দেখল রক্ষিণীরা দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। এই রানীমাকে সে চিনতে পারছে না। এই কি সেই দুর্দণ্ড প্রতাপ রানী যাকে সম্রাট আকবর পর্যন্ত রায় বাঘিনী উপাধি দিয়েছিল? পাথরের ওপর সেই তলোয়ারটা রাখা রয়েছে। তলোয়ারের বাটির কাছে স্বর্ণ আর মণি খচিত কাজ। এদিকে তাকাতেই একজন বলে উঠল, আপনি রানীমা কাশী যাবেন? তলোয়ারটাকে আপনার সঙ্গে নিয়ে যাবেন? না, এটা এই মন্দিরেই থাকবে। এক তন্ত্র, এক সাধনার মাধ্যমে এই তলোয়ারকে আমি বিশেষ সুরক্ষা প্রদান করেছি। আমাদের এই বংশের উত্তর পুরুষদের উপর যখনই কোনো বিপদ নেমে আসবে, তখন এই তলোয়ার প্রকাশ পাবে নিজের আসল রূপে। কথাটা বলার সঙ্গে সঙ্গে তলোয়ারের ফলা যেন ঝকঝক করে উঠল। নিজে থেকেই খাপ থেকে বাইরে বেরিয়ে এলো তলোয়ারটা। তারপর আস্তে আস্তে এগিয়ে গেল রানীমার দিকে। সকলে সেই দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে। তারপর কিছুক্ষণের বিহলতা পেরিয়ে রানীমা মহাদেবের পুজো করতে লাগলেন। ও তো আপনারা ভুরি শেষ ও রাজ্যের বর্তমান রাজা হতে পারে, কিন্তু রানী ভবশঙ্করের মতো এই রাজ্যের শ্রেষ্ঠ শাসক আর কেউ হতে পারে না। অনুচর হাঁটতে লাগলো মন্দির থেকে বাইরের দিকে। সামনে এক বিশ্রাম গাছ রয়েছে। সেখানে গিয়ে এখন বিশ্রাম করা দরকার। কাল সকালে রাজার কানে খবরটা তুলতে হবে। ভুরুসুট রাজ্যে রাজেশ্বরী রানী ভবশঙ্করী, যে একা হাতে পরাজিত করেছিলেন গোটা মোঘল বাহিনীকে, এবং সেটি দেখে দুর্ধর্ষ প্রতাপ সম্রাট আকবর রানীর এই জয়ের উদযাপনের জন্য রানীকে উপহার হিসেবে দিয়েছিলেন এক বিশেষ রত্নখচিত তলোয়ারি। কিন্তু ভবশঙ্করীর সেই তলোয়ারি আজ কোথায় আছে জানে না কেউই। বর্তমানে ভবশঙ্করীর বংশধর হরিনারায়ণ বাবু সেই তলোয়ারি উদ্ধারের দায়িত্ব দেন তরুণ গোয়েন্দা পলাশকে। দুর্গাপুজোর মাহেন্দ্রক্ষণে পলাশ আর তার সর্বক্ষণের সঙ্গী জয়ন্ত কি পারবে এই গুপ্তধনের রহস্যের উন্মোচন করতে? জানতে হলে শুনতেই হবে হন্টেড হিস্ট্রিসের শারদিয়ার এক বিশেষ নিবেদন, সুলেখক সুকান্ত দাসের কলমে রায় বাঘিনীর রত্ন তলোয়ারির উদ্ধার রহস্য। সমগ্র গল্পের পরিচালনায় ও পরিকল্পনায় দেবজিৎ ও অনন্যা। গল্পকথকের ভূমিকায় থাকছে সৌরভ রায় ও আমি সৌমিক। গল্পের সূত্রধর আমি সৌমিক। গল্পের প্রধান ভূমিকায় স্নেহাদ্রি। এছাড়াও গল্পের অন্যান্য সকল চরিত্রে নীল, সৌরভ, দেবজিৎ, রাজ, পূজা, মহুয়া, তানিশা এবং দিব্যেন্দু। শুরু হচ্ছে সুকান্ত দাসের কলমে রায়বাঘিনীর রত্ন তলোয়ারি উদ্ধার রহস্য।
মনটা বেশ খুশিতে ভরেছিল। আর সেটা হবে নাই বা কেন, কারণ এবারের পুজোটা আমাদের এলাকায় না কাটিয়ে আমরা কাটাতে যাব বসন্তপুরে। এই বসন্তপুরে যাব বলে যখন ঠিক হলো, তখন আমার দাদা মানে পলাশদা জানালো, বসন্তপুর নামটা শুনে নাক কোঁচকাবার কিন্তু কিচ্ছু নেই। আসলে জায়গাটা গ্রাম হলেও এই জায়গার সঙ্গে কিন্তু অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। ইতিহাসের কথা বললে পলাশদার চেয়ে অন্য কারোর জুড়ি মেলা ভার। তাই পলাশদার মুখে কথাটা শুনেই বললাম, তার মানে? এখন যে জায়গাটার নাম বসন্তপুর, একসময় সেটা ভুরিশুটের মধ্যে পড়তো। ভুরিশুট কাকে বলে সেটা নিশ্চয়ই জানা নেই, তাই না? স্বাভাবিক। শোন তাহলে, ভুঁড়ি শ্রেষ্ঠ বলে এক রাজ্য ছিল, ওই 1300 শতক থেকে 1600 শতক পর্যন্ত। তার অস্তিত্ব বাংলায় যা যা বর্তমান ছিল তা ওইসব ওই মুঘল আমলেই। বর্তমান উত্তর 24 পরগনা এবং ওই দিকের কিছু অংশ নিয়ে আর এদিকে হাওড়া হুগলি নিয়ে এই ভুঁড়িশুট রাজ্যটা ছিল। তারপর ধীরে ধীরে ইংরেজরা এলো, আসার পর সবকিছু বদল হলো। কিন্তু সবকিছু বদলালেও ইতিহাস কিন্তু এখনো রয়ে গেছে। আর সব থেকে বড় কথা, আমরা বসন্তপুরে যার বাড়িতে যাব তাদের সঙ্গে ওই রাজা প্রতাপ নারায়ণের বংশের একটা প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। বসন্তপুর এক সময় মুঘলদের আমলের স্বাধীন রাজ্য ছিল? পলাশদা জানলার কাছে বসে কি যেন লিখছিল। আমার কথায় খাতাটা বন্ধ করে জানলার দিকে উঠে দাঁড়ালো সে। বলল, মুঘলদের সঙ্গে রাজবংশের যুদ্ধ হয়েছিল। সেই সময় রাজ্যের অধীশ্বরী ছিলেন এক রানী। তার নাম বর্তমান ইতিহাসের পাতায় সেইভাবে না পাওয়া গেলেও তার কৃতিত্বের কথা কিন্তু আমরা কোনোভাবেই ভুলে যেতে পারি না। রানীর নাম ছিল রাজরাজেশ্বরী ভবশঙ্করী, তবে পরবর্তীকালে তাকে সবাই রায়বাগিনী নামেই চিনত, বুঝলি? আমি অবাক হয়ে বললাম, রায়বাঘিনী নামটা কেমন শোনা শোনা বলে মনে হচ্ছে। বলে তো মনে হচ্ছে ওই মোগলদের বিরুদ্ধে এই রানী একাই লড়াই করেছিল না, তার সাম্রাজ্য বাঁচাবার জন্য? আর শুধু লড়াই করেছিলেন তাই নয়, সেই লড়াইয়ে জয়লাভও করেছিলেন। এমনকি তার এই অসাধারণ বীরত্বের জন্যই সম্রাট আকবর তাকে রায়বাঘিনী উপাধি দেয়। এছাড়াও আকবর তাকে একটি বিশেষ তলোয়ারও উপহার দিয়েছিল। সেই তলোয়ারের বাটে সোনার রত্নখচিত কারুকার্য ছিল। আমি যেন হাঁ করে শুনছিলাম পলাশদার বলা কথাগুলো। এমন ইতিহাস জড়িয়ে থাকা একটা জায়গায় আমরা নাকি ঘুরতে যাব, ভেবেই মজা লাগছে। কিন্তু বসন্তপুর তো এর আগে কখনো যাওয়ার কথা হয়নি। আমি বললাম, আচ্ছা সে না হয় বুঝলাম যে বসন্তপুরে আমরা যাব, তবে তোমার সঙ্গে বসন্তপুরের সেই পরিবারের সম্পর্কটা কি? আমার কলেজ লাইফের এক বান্ধবী ছিল লাবণ্য। তার বাবা বর্তমানে ভবশঙ্করীর পরিবারের বর্তমান বংশধর। উনি নিজে আমাকে চিঠি মারফত বিশেষ কোনো প্রয়োজনে আমাকে তলব করেছেন ওনাদের এই বসন্তপুরের বাড়িতে। কেন, কি বিষয়ে, সেটা আমি এখনো পর্যন্ত জানি না। তাহলে আমরা বসন্তপুর কবে যাচ্ছি? এই তো আগামীকাল সকালে। পরদিন সকালেই আমরা বেরিয়ে পড়ি বসন্তপুরের উদ্দেশ্যে। এই দেখেছেন, এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি বকবক করে চলেছি, অথচ আমার পরিচয়টাই আপনাদের দেওয়া হয়নি। কি বলবো, যাকে নমস্কার, আমি জয়ন্ত। পলাশদা আমার মেজ মাসির বড় ছেলে, সম্পর্কে আমার দাদা। তবে পলাশদা আমাদের এখানেই থাকে। এখানকার এক হাই স্কুলে সে ইতিহাস পড়ায়। আসল বাড়ি বীরভূমের কাছে। মোট কথা হলো, পলাশদা আমার দাদা এবং তার সঙ্গে আমার দিনের বেশিরভাগ সময়টাই কাটে। পলাশদার বয়স খুব বেশি হলেও 35 মতো হবে, আর আমার বয়স এই যে এইবারে 20-তে পা দেব। এই বসন্তপুর যাওয়ার কথাটা উঠলো এবারে পুজোর সময়, তাই যখনই শুনলাম তখনই খুশিতে নাচতে নাচতে আমিও দিব্যি রাজি হয়ে গেলাম। পরদিন সকাল সকাল বেরিয়ে প্রায় দুপুরের মধ্যেই আমরা গিয়ে পৌঁছলাম বসন্তপুরে।
বসন্তপুর সত্যিই যাকে বলে ছবির মতো একটা গ্রাম। এখানে যে শুধু ইলেকট্রিসিটি এসে পৌঁছয়নি তা নয়, এখানে এখনো বড় মাটির রাস্তা আর গরুর গাড়ির চল আছে। এমনকি গ্রামের দিঘি পুকুরগুলোতেও স্নান থেকে শুরু করে নানা রকম কাজকর্ম হয়। কিছু কিছু বাড়িতে আবার পুরনো কুয়ো পর্যন্ত আছে। পলাশ তাকে জিজ্ঞেস করতেই সে বলল, আমরা যে উন্নতি নিয়ে এত কিছু বলি, এত বাড়াবাড়ি করি, এত লাফালাফি করি, অথচ যেখানে একদিকের মানুষরা চাঁদে পর্যন্ত চলে যাচ্ছে, সেখানে অন্য জায়গার কিছু মানুষদের কাছে ইলেকট্রিসিটি পর্যন্ত নেই। এসব আমরা খেয়ালই রাখি না। এখন আর আমি নেহাত ছোট নয়, অনেক কিছু আমিও বুঝতে পারি। তবে এসব ব্যাপার নিয়ে খুব বেশি কিছু না বলাই ভালো। উন্নতি করতে করতে মানুষ যে কোন দিকে যাচ্ছে তার আলাদা করে বলে দিতে হয় না। তবে বসন্তপুরে এসে বেশ ভালোই লাগলো আমার। আমরা যার বাড়িতে এসেছিলাম তার নাম হচ্ছে হরিনারায়ণ। এ বসন্তপুরের এই বাড়িটাকে যাকে বলে বর্তমানের কর্তা। এক সময় এরা জমিদার ছিলেন। এখন জমিদারি পড়ে গেলেও এদের অবস্থা নেহাত খারাপ নয়। তিনি এগিয়ে এসে বললেন, আরে পলাশ, তুমি যে সত্যি সত্যি আমার আমন্ত্রণে এইখানে আসবে সে কথা আমি কিন্তু একেবারেই ভাবতে পারিনি। কিন্তু তুমি যে আমার আমন্ত্রণ গ্রহণ করে এখানে এসেছো, হ্যাঁ, তাতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। আপনি আমায় এখানে আসতে বলবেন আর আমি আসবো না, এটা হতেই পারে না। কিন্তু এদিককার অবস্থা এখনো এমন কেন? এদিকে এখনো ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই কেন? আসলে ওই বসন্তপুরের এই দিকটা একটু একজোরে, আর এই গ্রামের শেষের আমাদের এই বাড়ি। তাছাড়া আশেপাশে হাতে গোনা কয়েক ঘর বাড়ি রয়েছে। ওই বাকি সমস্ত জায়গায় তো ধানের জমি, নদী নালা এই সবেই ভরা। সবই তো বুঝতে পারছো। এদিক পর্যন্ত ইলেকট্রিসিটির ব্যবস্থা এখনো সেইভাবে হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, তাড়াতাড়ি হবে। হ্যাঁ, নিশ্চয়ই তাড়াতাড়ি হবে। কিন্তু হরিনারায়ণ বাবু, আপনি যে আমাকে এখানে এমনি ডাকেননি সেটা তো। হরিনারায়ণ বাবু এদিক ওদিক তাকালেন। বাড়িটা দোতলা। আমরা কথা বলছিলাম একতলার বারান্দার কাছে। এদিক ওদিক দেখে নিয়ে পলাশদার কানে কানে লোকটা কি যেন বলতেই হরিনারায়ণ বাবু চলে গেলেন। পলাশদা আমায় নিয়ে চলে এলো দোতলায়। একজন কাজের লোক আমাদের ঘর দেখিয়ে দিল। ঘরে এসে জিনিসপত্র রেখে পোশাক বদলাতে বদলাতে বললাম, আচ্ছা পলাশদা, এবার বলো তো আমরা কি করতে এসেছি এখানে? আচ্ছা বেশ, তোকে এবার সত্যি কথাটা বলা দরকার। দেখ, এই বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে, তার জন্যই হরিনারায়ণ বাবু আমাকে লোক নিয়ে এখানে আসতে বলেছেন। এবারের পুজোর মধ্যেই সমস্যাটা বড় কিছু আকার ধারণ করতে পারে বলে তার মনে হয়েছে। আর তাছাড়া এই বাড়িতেই কোথাও গুপ্তধন রয়েছে বলে তিনি মনে করছেন, জানিস। গুপ্তধনের কথায় আমি প্রায় চমকে উঠলাম। কি বলো, গুপ্তধন এই বাড়িতে? তুই তো জানিসই, ইতিহাস নিয়ে নাড়াচাড়া করতে করতে অনেক কিছু আমাকে দেখতে হয়, জানতে হয়। এই বাড়ির সঙ্গে রানী ভবশঙ্করীর একটা যোগাযোগ রয়েছে, সে কথা তো তোকে আমি আগেই বলেছি। আর তাছাড়া এই বাড়ির লোকেরা হরিনারায়ণ বাবুর পূর্বপুরুষরা মনে করতেন রানী মারা যাওয়ার আগে এই বাড়িতেই আশ্রয় নিয়েছিল। জানলা দিয়ে বাইরের দিকে তাকা, ওই দেখ একটু দূরে যে জঙ্গল মতো জায়গাটা দেখতে পাচ্ছিস, ওটার ভেতরেই এই রানী ভবশঙ্করীর আসল প্রাসাদ। পরে ইংরেজ আমলে ওটা ভেঙে ফেলা হয় যদিও, তবে এইটা তখন কোনোভাবে ইংরেজদের হাত থেকে বেঁচে যায়। এটা ছিল তখনকার সময়কার অতিথি মহল। তারপরে পরিবারের উত্তরসূরিরা এখানে বসবাস করতে করতে এখন এটা বাড়ি হয়ে গিয়েছে। কিন্তু এতদিন আগের বাড়িটা এভাবে টিকে গেল কি করে? আসলে বাড়িটার অনেকবার পরিবর্তন হয়েছে, ঠিকঠাক করা হয়েছে আর কি। এখন জায়গাটা দেখলে কি মনে হবে জানি না, তবে তখনকার সময়ের তৈরি হয়েছে বলেই হয়তো এখনো টিকে আছে। এখনকার সময় তৈরি হলে মাস তিনেকের বেশি টিকতো না।
জানিস তো, তখনকার দিনে নামে মাত্র কারিগররা এইসব তৈরি করেছিল, আর এখন সব স্বর্ণপদকপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা কাজ করে। পলাশদার কথায় আমি একটু হেসে উঠলাম, বললাম, আচ্ছা তুমি। আমার কথাটা শেষ হওয়ার আগেই দরজার কাছ থেকে কার যেন টোকা পড়ল। পলাশদা অনুমতি দিতে দরজা ঠেলে ভেতরে এসে ঢুকলো একটি মেয়ে। তার বয়স খুব বেশি হবে না, দেখে তো মনে হলো 26-27 মতো হবে। কাউকে দেখে তার বয়স অনুমান করার একটা উপায় পলাশদা আমায় শিখিয়ে দিয়েছিল। সে ভেতরে এসে বলল, উফ, আমি তো ভেবেছিলাম তুই আসবি না। এত ব্যস্ততার মধ্যে যে সবকিছু সামলে তুই এখানে এসেছিস সেটাই অনেক। কিন্তু একটা কথা বলতে এলাম, 2-3 দিন আগে বাড়ির পিছন দিকটায় রাতের বেলা কাদেরকে যেন ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে জানিস। বাবা সন্দেহ করছে ওরা কিছু একটা খুঁজছে। সঙ্গে সঙ্গে পলাশদার মুখটা যেন কেমন হয়ে গেল। রহস্যের গন্ধ পেলে পলাশদা যেমন হয়ে যায় ঠিক তেমনই। আমি বুঝতে পারলাম বসন্তপুরে আমাদের এই দুর্গাপূজা উপলক্ষে যাত্রার পেছনেও আরও একটা কোনো গভীর কারণ তো রয়েছে। রাতের খাওয়া দাওয়ার পর ওপরের একটা ঘরে আমরা বসে আছি। হরিনারায়ণ বাবুই এবারে পরিবারের কথা জানিয়েছিলেন। তিনি বললেন, দেখো দেখো পলাশ, সবকিছু জানার আগে তোমার একটা কথা জানা দরকার। এই বাড়িতে বর্তমানে আমি সব থেকে বড়। আমার বড় ছেলে এবং ছোট ছেলে এখানেই থাকে। মেজ ছেলে থাকে না, সে থাকে শহরের দিকে। আমার মেয়েটা যে শহরে থাকে সে কখনো তোমরা কি জানো? হ্যাঁ জানো? বড় ছেলে বিবাহিত, তার বউ ছেলে মেয়ে বাড়িতে থাকে। ছোট ছেলের বিয়ে এখনো দিয়ে উঠতে পারিনি। মেজ ছেলে বিয়ে করে আলাদা থাকে। পরিবারের কথা তোমাদের বলার এটাই কারণ রয়েছে, কারণ আমি পরিবারের মধ্যে কাউকেই বিশ্বাস করতে পারি না। বাবা, আমাদের এই বংশের ইতিহাসের কথা তো তুমি জানো। বারবার যুদ্ধ, রক্তক্ষয়, বেঈমানি, এই সমস্ত করতে করতে আমাদের রাজবংশ ধ্বংস হয়েছে। তারপরে ওই কোনো রকমে জমিদার হয়ে আমরা মানে আমার পূর্বপুরুষরা স্বাধীনতার সময় পর্যন্ত টিকে ছিল। স্বাধীনতার পর সবকিছুই সরকারি অধীনে চলে যায়। অনেক কষ্ট করে এই বাড়ির আশেপাশের এলাকা এবং ওই কিছু জমি জমা সরকারের হাত থেকে আমরা মুক্ত করতে পেরেছিলাম। স্বাধীনতা তো পেয়েছিলাম, কিন্তু অনেক অনেক ক্ষতি হয়েছিল। আমাদের অনেক কিছু চলে গিয়েছিল। সেসব কথা আর এখন বলে লাভ নেই। আসল সমস্যাটা হলো মাসখানেক আগে একটা উড়ো চিঠি এসেছিল আমার কাছে। সেটাতেই লেখা ছিল, রানী ভবশঙ্করীর সে তলোয়ার আমাদের পরিবারে আর রাখা যাবে না। হ্যাঁ, সে তলোয়ার নাকি ওরা নিয়ে যাবে। রানী ভবশঙ্করীর তলোয়ার? সেই তলোয়ার যেটা সম্রাট আকবর রাজবাড়িকে উপহার দিয়েছিল? হ্যাঁ, প্রথমে চিঠিখানা আসার পরে বাবা সেরকম কিছু ভাবেনি। তারপর থেকে বাড়ির চারপাশে রাতের বেলা নানা লোকজনের আনাগোনা শুরু হয় জানিস, তাতেই হয় সমস্যাটা। এই তলোয়ার, ওই তলোয়ার যে আমাদের বাড়িতেই কোথাও আছে, এ কথা পূর্বপুরুষের মুখ থেকে শুনেছি। হ্যাঁ, শুনে এসেছি, কিন্তু সেটা কোথায় তো আমি জানি না। আমার ছেলেরা এসব বিষয় বিশ্বাস করে না। কিন্তু মিথ্যে যদি হতো তাহলে রাতের বেলা কারা বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় বলতো? কারা? পলাশদার মুখে একটা চিন্তা ফুটে উঠতে দেখলাম। একটু পরে কথা বলল সে। তার মানে যারা বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তারা কোনোভাবে নিশ্চিত যে রায়বাঘিনীর তলোয়ার এই বাড়িতেই কোথাও আছে। কিন্তু সেটা কোথায়? বাড়িতে সব জায়গা আপনারা নিশ্চয়ই খুঁজে দেখেছেন,
এই বাড়িতে এমন কোনো জায়গা নেই যেটা আমরা খুঁজে দেখিনি, কিন্তু এই বাড়িতে কোথাও নেই তলোয়ারটা। কিন্তু যারা এখানে খুঁজে চলেছে তাদের কাছে নিশ্চয়ই এমন কোনো খবর আছে যেটা দিয়ে তারা ভাবছে যে এই বাড়িতেই তলোয়ারটা রয়েছে। তাছাড়া এমনি তো হঠাৎ করে 1 মাস আগে এমন কিছু শুরু হবে না। পুজোর মধ্যে কোনো সমস্যা না শুরু হয়ে যায়। হ্যাঁ, আমি 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 শুধু সেটাই ভাবছি। বাড়ির পেছনে যে ঠাকুর দালান রয়েছে সেখানেই মায়ের মূর্তি তৈরি হওয়া শুরু হয়েছে। তার পেছনেই আমাদের সেই পুরনো মন্দির। এবার পুজোর মধ্যে কোনো সমস্যা হলে পুজোর সময় আশা করি কোনো সমস্যা হবে না কাকাবাবু। যারা নিশ্চুপভাবে নিজের কাজ করতে চাইছে তারা সেইভাবেই নিজেদের কাজ করতে চাইবে। আমি উঠতে যাব এমন সময় পলাশদা দরজার দিকে তাকালো। দরজাটা ভেতর থেকে বন্ধ করা, কিন্তু দরজার কাছে কেউ যেন দাঁড়িয়ে আছে। পলাশদা তাড়াতাড়ি দৌড়ে গেল দরজার দিকে। দরজা খুলে বাইরে বেরোতে এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ কোথাও নেই। লাবণ্যদি ছুটে গিয়েছিল বাইরের দিকে। কেউ ছিল মনে হলো এখানে, কেউ তো নেই। মনে হলো কেউ যেন বাইরে থেকে আমাদের কথা শুনছিল। দরজার নিচে সামান্য ফাঁক থেকে একটা কিছু দেখতে পেয়েছিলাম। যাই হোক, ঠিক আছে, আজ তো সবে পঞ্চমী, এখনো দিন 5 এখানে আছি আমি। পলাশের কথায় লাবণ্যদি আর হরিনারায়ণ বাবু দুজনেই খুশি হলেন। ষষ্ঠীর দিন তো একরকম ভাবে কেটে গেল। সপ্তমীর দিন সকালে বাড়ির পেছনে দুর্গা মণ্ডপের কাছে দাঁড়িয়ে রয়েছে। আজ থেকে আসল পুজো শুরু। একটু পরেই মায়ের অস্ত্রদান শুরু হবে। আজ গ্রামের কিছু লোক টুকিটাকি এখানে ওখানে ছড়িয়ে পুজোর কাজকর্ম করছে। তার মধ্যে লাবণ্যদিকে দেখতে পেলাম। আর একজন রয়েছে যে হরিনারায়ণ বাবুর বড় ছেলে স্ত্রী। আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে একটা গলা শুনে পেছনে তাকিয়ে দেখলাম হরিনারায়ণ বাবুর বড় ছেলে শিবনারায়ণ। তোমার দাদা শুনেছি ইতিহাসের টিচার ছিল, তারপর তোমরা শহরে থাকো, তা সেখান থেকে দুর্গাপুজোতে হঠাৎ এই গ্রামে এলে কি করতে? আগে আসলে গ্রামের দুর্গাপুজো দেখতে আমার বেশ ভালোই লাগে, তাই দাদাকে বলেছিলাম যে আমায় এখানে নিয়ে আসতে। গ্রামের পুজোটাও দেখা হয়ে যাবে আর বেশ ভালোও লাগবে। বসন্তপুর জায়গাটা তো আর আগের মতো নেই, বিশেষ করে এই বাড়ির আশেপাশে কিন্তু রাতের বেলা অনেক লোকজনকে ঘুরে বেড়াতে দেখা যায়। তোমরা একটু সাবধানে থেকো, বুঝলে? শিবনারায়ণ বাবু চলে যেতেই আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। সামনে পুজো দেখছি। একটু পরেই দেখি হরিনারায়ণ বাবুর ছোট ছেলে মণ্ডপের কাছে এসে দাঁড়িয়েছে। একবার আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর কিছু না বলেই চলে গেল সে। কিন্তু আমার মাথার মধ্যে শিবনারায়ণ বাবুর কথাগুলো একেবারে গেঁথে রইল। লোকটা কি আমায় কোনোভাবে ভয় দেখাবার চেষ্টা করলো? পলাশদাকে কোনো কিছু না বলে আমায় ভয় দেখাবার চেষ্টা করতেই পারে, আর ভাবতেই পারে তার কথায় আমি ভয় পেয়ে যাব। না, পলাশদাকে ব্যাপারটা জানাতেই হবে। এমন সময় সামনে এগোতেই দেখতে পেলাম শিবনারায়ণ বাবু বাড়ির চৌহদ্দি, মানে ওই প্রাচীরের বাইরে কার সঙ্গে যেন দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ আমায় দেখতে পেয়ে সে চলে গেল। আমার দিকে তাকিয়ে আবার বাড়ির দিকে ঢুকে পড়ল সে। রাত্রের দিকে পলাশদাকে ব্যাপারটা বলতেই পলাশদা বলল, কিছু বুঝতে পারছি না রে, এই বাড়ির সবাই কেমন যেন অদ্ভুত। হরিনারায়ণবাবু ভয় পেলেও বাড়ির কাউকে বিশ্বাস করতে পারছেন না। এদিকে লাবণ্য এখানে সবসময় থাকে না। তার বড় দাদা শিবনারায়ণবাবু আর ছোট দাদা নরনারায়ণবাবু দুজনেই কেমন যেন রহস্যময় চরিত্র। জানো তো, শিবনারায়ণ বাবুকে বাড়ির বাইরে কার সঙ্গে যেন কথা বলতে দেখেছিলাম আমি।
অথচ আমায় দেখেই কেমন যেন সে সরে গেল। আমাকে লোকটা ভয় দেখাবার চেষ্টা করছিল হয়তো। আমার যা মনে হয় এখানে কিছু একটা বিপদ হবে বলে মনে হচ্ছে। কিছু তো একটা হবে। কিন্তু আসল বিপদটা অন্য জায়গায়, বুঝলি? মানে? ওই দুর্গা মণ্ডপের ওপাশে যে জঙ্গলটা শুরু হয়েছে, আরে সেই জঙ্গলটা রে, মানে প্রাচীরের ওপাশের জঙ্গলটা, সেই জঙ্গলের কাছে একটা পুরনো ভাঙা মন্দির আছে বলে শুনেছি। ওই মন্দিরে নাকি কাশিতে যাওয়ার আগে রানী ভবশঙ্করী মানে রায়বাঘিনী পুজো করেছিল। অনেকে মনে করে ওই ভাঙা মন্দিরের ভেতর গর্ভগৃহের মাঝে এমন কোনো জায়গা আছে যেখানে বড় একটা পাতাল ঘর রয়েছে। পাতাল ঘর? পলাশদা চুপ করে রইল, কিছু বলল না। সপ্তমীর রাতটা কেমন যেন চিন্তায় চিন্তায় কেটে গেল। অষ্টমী, নবমী আর দশমী, এই 3 দিন মাত্র আমরা এখানে থাকব। এই 3 দিনের মধ্যে পলাশদা কি পারবে সেই রহস্য উদ্ঘাটন করতে? রানী ভবশঙ্করীর রায়বাঘিনীর তলোয়ার যদি এখানে থেকেও থাকে, তাহলে সেটাও কি খুঁজে পাওয়া সম্ভব? কিছু বুঝতে পারছিলাম না। এসব ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম আমি। অষ্টমীর দিন সকাল থেকেই দুর্গা মণ্ডপের লোকে লোকারণ্য একেবারে। এর মধ্যে শিবনারায়ণ, হরিনারায়ণ, এমনকি নরনারায়ণ বাবু 3 জনকেও দেখতে পেলাম। লাবণ্যদিও পুজোর কাজকর্মে ব্যস্ত ছিল, কিন্তু পলাশদাকে অনেকক্ষণ ধরে দেখা গেল না। শিবনারায়ণ বাবু যে লোকটার সঙ্গে কথা বলছিল, সেই লোকটাকে আরেকবার দেখতে পেলাম লোকজনের ভিড়ে। তবে লোকটাকে ঠিক চিনতে পারলাম না। লোকটা যেন একবার আমার দিকে তাকিয়ে দেখলো, তারপর আবার ওই দিকে কোথায় যেন সরে গেল সে। কিন্তু পলাশদা কোথায় গেল? আমি হাঁটতে হাঁটতে দুর্গা মণ্ডপের পেছনের দিকে পাঁচিলটার কাছে এসে দাঁড়িয়েছি। অনেক পুরনো এবং বেশ উঁচু পাঁচিল এটি। অন্তত 3 মানুষ সমান পাঁচিল তো হবেই। উপরের দিকটা এখানে ওখানে ভেঙে গেলেও সারাই করে এখনো ধরে রাখা হয়েছে। এখান থেকে এটাই বোঝা যায় যে হরিনারায়ণবাবু যাই বলুক না কেন, তাদের আর্থিক অবস্থা কিন্তু খুব একটা খারাপ নয়। এইখানে কি করছো বলো তো? আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি হরিনারায়ণবাবু এসে দাঁড়িয়েছেন। তার মুখে একগাল হাসি। তোমার দাদা কোথায় বলো তো? হ্যাঁ, সকাল থেকে তার দেখা পেলাম না। আমাদের কাজের লোক ভজুরি বলল সকালবেলা সে নাকি কোথায় একটা বেরিয়েছে, এখনো ফেরেনি। তুমি কি কিছু জানো? আগে বোধহয় ওই মর্নিং ওয়াকের জন্য দাদা একটু বেরিয়েছে। আমাকে তো কিছু বলে যায়নি। আমি ঘুম থেকে উঠে দেখি উনি বেরিয়ে গিয়েছিল। হরিনারায়ণবাবু চলে যেতে আমার কেমন একটা খটকা লাগলো, কারণ কাল রাতেই দাদা ওই জঙ্গলের মধ্যে ভাঙা মন্দিরের কথা বলেছিল। আর আজ সকাল থেকে সে নিরুদ্দেশ। এমনি এমনি ঘুরতে চলে যাবে জঙ্গলের মধ্যে, এরকম মানুষ তো পলাশদা নয়। একটু পরে লাবণ্যদি আসতেই তাকে সে কথাটা বলতেই লাবণ্যদি বলল, পলাশকে আমার একটা কথা বলার আছে। একটা কাজ করি, চল আমরা ওই জঙ্গলের দিকটায় যাই। ওখানে গিয়ে দেখি সেখানে সত্যি কোনো কিছু আছে কিনা। লাবণ্যদির কথায় সাহস পেয়ে আমরা দুজনে মিলে বাড়ির সদর দরজা থেকে বেরিয়ে পাঁচিল ঘুরে অনেকটা পথ হেঁটে তারপর এই জঙ্গলের দিকে পৌঁছলাম। এদিকে চারপাশে ধানের জমি। অবশ্য এই দিকটায় ধানের জমি খুব একটা নেই। জমি এখানে অনেকটা রুক্ষ বলে মনে হয়। কিছুটা এগিয়ে গিয়ে পথের শেষ এবং জমির শুরু। তার মাঝে লম্বা বরাবর টানা একটা ছোট খালের মতো দেখা যাচ্ছে। তারপর থেকে জঙ্গল শুরু হয়েছে এবং সেই জঙ্গল শেষ হয়েছে অনেক দূরে।
বাতাসে লম্বায় ও চওড়ায় বেশ খানিকটা হবে বটে। জঙ্গলের ভেতর ঢুকতে ঢুকতে লাবণ্যদি বলতে লাগলো, ছোটবেলায় যখন বসন্তপুরে থাকতাম এই জঙ্গলের মধ্যে মাঝে মাঝেই ঢুকতাম। জঙ্গলের ভেতরে একটা পুরনো মন্দির আছে, ওখানে গিয়ে কখনো কখনো একাই বসে থাকতাম। একটু যে গা ছমছম করতো না তা বলবো না, তবে বেশ ভালোই লাগতো। লাবণ্যদি, ছোটবেলায় তুমি খুব দুরন্ত ছিলে, তাই না? দুরন্ত বলতে দুরন্ত, এই জঙ্গলের গাছে পর্যন্ত উঠতাম। আসলে গ্রামের দিকে আমার জন্ম, তাই ছোটবেলা থেকে গ্রামের হাওয়াটা আমার বেশ ভালো করেই লেগেছে। এই খালটা পেরিয়ে একটা বড় দিঘি আছে, সেখানে সাঁতার কাটতাম, জঙ্গল এখানে ওখানে ঘুরে বেড়াতাম। আসলে মা মারা গিয়েছিল অনেক ছোটবেলায়, বাবা একা হাতে অত কিছু সামলাতে পারতো না, তাই বাড়িতে বেশ কিছু কাজের লোক ছিল। ভজহরি কাকা, মাধব কাকা, রতন কাকা, এরাই আমাদের দেখাশোনা করতো। আমার দেখাশোনা করতো রতন কাকা, ঠিক আছে। কাকা জানতো যে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি এখানে জঙ্গলে আসবই, এসেই মন্দিরের কাছে যাব। লাবণ্যদি চুপ করে গেল। আমিও তার হাতের ইশারা বুঝতে পেরে চুপ করে একটা গাছের আড়ালে চলে এলাম। তখনই দেখতে পেলাম জঙ্গলের সেই দিকটা থেকে দুটো লোক বাইরে বেরিয়ে আসছে। লোক দুটো পরনের জামা কাপড় দেখে গ্রাম্য বলে তো মনে হলো না, দেখতে একেবারে শহুরে পোশাক। তাছাড়া ওদের হাতে কি যেন রয়েছে একটা, কোমরের কাছে রিভলভার পর্যন্ত গোজা রয়েছে বলে মনে হলো। লোক দুটো জঙ্গলের পথে আরেকটু এগিয়ে এসে এপাশে ওপাশে দেখে বাড়ির দিকে না গিয়ে উল্টো দিকে চলে গেল। ব্যাপারটা দেখে আমি লাবণ্যদি দুজনেই একটু অবাক হয়েছিলাম। লাবণ্যদি বলল, শহরের লোক বলি তো মনে হচ্ছে, কিন্তু এই দিকটায় তো সেরকম লোকজন চট করে আসে না, তাহলে এরা এখানে কি করছে? আমাদের মতন কেউ ওই রায়বাঘিনীর তলোয়ার খোঁজার জন্য এখানে আসেনি তো? বাইরে থেকে ব্যাপারটা তো অনেকেরই জানার কথা, তাই না? কিন্তু রায়বাঘিনীর তলোয়ার যে আমাদের বাড়িতে আছে সে কথা অনেকে জানলেও এই মন্দিরের কারোর তো জানার কথা না। লাবণ্যদির মুখের কথাটা শুনে আমি আর কিছু বললাম না। আর একটু এগোতেই মন্দিরটা চোখে পড়ল। ছোটখাটো নয়, জঙ্গলের ভেতরে মন্দিরটা বেশ বড়। লম্বা উঁচু চূড়া ছিল মনে হয় এক সময়, এখন তা ভেঙে পড়েছে বলে তো ভালোভাবে দেখাও যায় না দূর থেকে। ভাঙা মাথা থেকে সবুজ গাছের চারা জন্মেছে, দেয়ালে সবুজ শ্যাওলা গাছপাতা জন্মে গোটা মন্দিরটাকে যেন সবুজের সমারোহে ঢেকে ফেলেছে একেবারে। তবুও বোঝা যায় যে মন্দিরটা বেশ বড়, অন্তত দুটো বড় বড় ঘরের মতো তো হবেই। মন্দিরের দিকে এগোতে যাব, হঠাৎ লাবণ্যদি বলল, খবরদার, মন্দিরটা কতদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে জানিস? যখন আমরা আসতাম তখন এখানে সাপ ঘুরে বেড়াতো, এখন না জানে কি অবস্থা। আর তুই এখন এখানে একা একা যাচ্ছিস। ঠিক তখনই ভেতরের দিক থেকে একটা শব্দ শোনা গেল। আমি আর লাবণ্যদি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লাম। আর ঠিক তার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম সেই ভাঙা মন্দিরের ভাঙা দরজার ভেতরের অন্ধকার থেকে বেরিয়ে আসছে ধুলোবালি মাখা অবস্থায় স্বয়ং পলাশদা। তাড়াতাড়ি আমরা এগিয়ে গেলাম তার দিকে। আমাদের দেখতে পেয়ে মাথার ধুলো ঝাড়তে ঝাড়তে পলাশদা এগিয়ে এলো আমাদের দিকে। মন্দিরটা যে এত বড় তা বাইরে থেকে দেখে বোঝা যায় না। অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু লাভ কিছু হলো না। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, তুই ওই ভাঙা মন্দিরের ভেতর ঢুকেছিলিস? যদি সাপ খুব সামনে পড়তো তখন কি হতো? আর তাছাড়া লোকগুলোর কথা শুনে পলাশদার মুখটা কেমন যেন হয়ে গেল। সে বলল, লোকগুলো একটা দরজা খোঁজার চেষ্টা করছিল, কিন্তু এই মন্দিরের ভেতর তো এমন কোনো দরজা আমার নজরে পড়ল না। লোকগুলোকে দেখেই আমাকে ধুলোবালির ধ্বংসস্তূপের মধ্যে একরকম শুয়ে থাকতে হয়েছিল, যাতে ওরা আমাকে চট করে দেখতে না পায়। কিন্তু ওরা কারা আসতে পারে সেটাই তো বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না, তবে এইটুকু বুঝতে পারছি যে তলোয়ারের পেছনে শুধু আমরা নই, আরও অনেকেই আছেন। হয়তো যারা বাড়ির ওপর রাতের বেলা নজর রাখছিল তাদের মধ্যে কেউ হবে, না হলে
অন্য কেউ, কিন্তু পলাশদার মুখটা চিন্তায় পড়ে গিয়েছিল। লাবণ্যদিও কেমন যেন থমথমে হয়ে দাঁড়িয়ে রইল। আমি শুধু মন্দিরটার দিকে তাকিয়ে দেখছি। এটাই যদি সেই মন্দির হয়, তাহলে এই মন্দিরেই ছিল রানী ভবশঙ্করী। কেমন ছিল সেই সময়? মনে মনে সেই চিত্রটাই আঁকার চেষ্টা করতে করতেই একসময় পলাশ তার ডাকে সম্বিত ফিরে পেলাম। জয়ন্ত, চলে আয়। অষ্টমীর রাতে সন্ধি বোঝায় বাড়ির সবাই রয়েছে। তাছাড়া গ্রামে টুকিটাকে কয়েকজন লোকজন তো রয়েছে, কিন্তু যেই লোক দুটোকে জঙ্গল থেকে বেরোতে দেখেছিলাম তাদের কিন্তু আর কোথাও দেখতে পেলাম না। এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা যেমন নেই, তেমন মোবাইল নেটওয়ার্কও পাওয়া যায় না। এখানে আসার পর থেকে তাই যোগাযোগ ব্যবস্থা পুরোটাই বন্ধ। না হলে বাড়িতে একবার কথা বলা যেত। কিন্তু এসব নিয়ে পলাশদার কোনো মাথা ব্যথা নেই। সে খুব মন দিয়ে পুরোহিতের সঙ্গে কি যেন একটা বিষয়ে কথা বলছে। ওদের কথোপকথনের খানিকটা অংশ আমার কানেও আসছিল। পলাশদা বলল, যা ভেবেছিলাম ঠিক তাই। এই দুর্গাপুজো চলে আসছে অনেক বছর ধরে, কম করে প্রায় 200 বছর, অর্থাৎ 19 শতক থেকে। আর এই পুজোটাও চলে আসছে ওই পুরোহিতের বংশ পরম্পরার হাত ধরে। কিন্তু তাতে লাভই বা কি হলো? দেখ, পুরুত মশাই ওই মন্দির আর রায়বাঘিনীর তলোয়ারের ব্যাপারে বেশ কিছু কথা জানেন। তার পূর্বপুরুষদের কাছ থেকে তিনি শুনেছেন নিশ্চয়ই। তবে সমস্যা হলো, বিপদ হলে নাকি রায়বাঘিনীর তরোয়াল নিজে থেকেই জাগ্রত হয়। কোনো এক গুপ্ত প্রক্রিয়ার মাধ্যমে সেই তলোয়ারকে নাকি এমনভাবেই জাগ্রত করে রাখা হয়েছিল এই পরিবারের সুরক্ষার জন্য। এই সমস্ত আবার হয় নাকি? একটা তলোয়ার কোনো কিছু করতে পারে? ইতিহাসে এমন অনেক অদ্ভুত অলৌকিক ঘটনার সন্ধান পাওয়া গেছে জয়ন্ত, তাই সবকিছুকে হেসে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। আমার কথা শোন, সন্ধে পুজো শেষ হয়ে গেলে সবাই যখন ঘুমোতে যাবে, তখন তুই আর আমি ওই জঙ্গলে ঢুকবো। আমি অবাক হয়ে গেলাম। ঠিক তখনই আমাদের পেছনের দিক থেকে একটা গলা শোনা গেল। রাতের বেলা জঙ্গলে ঢোকাটা কি বুদ্ধিমানের মতো কাজ হবে? দিনের বেলা বরং যেও। তবে ওই জঙ্গলের মধ্যে ভাঙা মন্দিরে রায়বাঘিনী তলোয়ারটা খুঁজে পাওয়া যাবে বলে তো আমার মনে হয় না। আপনি চেষ্টা করে দেখেছেন নাকি? চেষ্টা করে দেখিনি বললে ভুল বলা হবে। চেষ্টা করেছি, কিন্তু যখন বুঝতে পেরেছি এভাবে সম্ভব নয়, তখন ছেড়ে দিয়েছি। তাছাড়া রায়বাঘিনী তলোয়ার খুঁজে পাওয়া কোনো পুরুষ মানুষের পক্ষে সম্ভব নয়। ওই তলোয়ারে মন্ত্র আছে, এই তলোয়ার নিজে থেকে খুঁজে নেয়। শিবনারায়ণের সঙ্গে পলাশদা কথা বলছে। আমি একপাশে তাকিয়ে দেখলাম লাবণ্য দিদির ছোট দাদা নরনারায়ণ বাবু কার সঙ্গে যেন কথা বলছে। তাকে বেশ চেনা চেনাই মনে হলো, কিন্তু কোথায় যেন দেখেছি কিছুতেই বুঝতে পারলাম না। ভালো করে লক্ষ্য করার পর আমি দেখলাম লোকটার পরনে ধুতি পাঞ্জাবি পরা। পুজোর মধ্যে তারা কথা বলতে বলতে একপাশে যেন সরে গেল মনে হলো। নরনারায়ণবাবু চলে যেতে সেদিকে তাকিয়ে পলাশদা বলল, তার মানে মন্দিরে তলোয়ার থাকতে পারে। এই ব্যাপারটা এই বাড়ির লোকেরা কয়েকজন জানে, তাহলে তাদের মধ্যেই কেউ ব্যাপারটাকে বাইরে প্রকাশ করেছে। না হলে ওই দুটো লোক জঙ্গলের ভেতরে যাবে কেন? রাতের বেলা ওখানে গিয়ে যদি কোনো বিপদে পড়তে হয়? বিপদ হলে হবে, কিন্তু বিপদের জন্য আর অপেক্ষা করা যাবে না। নবমী আর দশমী এই দুটো দিন আমাদের হাতে আছে, বলা যায় না এরপরে হয়তো কোনো সমস্যা আসতে পারে। এই দেখ। কথাটা বলে পলাশদা তার পাঞ্জাবির পকেট থেকে একটা কাগজ বার করে দিল। হাতের লেখাটা চেনা চেনা বলে মনে হলো। আসলে উপরের ঘরে একটা ছোটখাটো লাইব্রেরির মতো আছে, সেখানে কিছু ডায়েরি চোখে পড়েছিল। সেখানকারই কোনো এক লেখার সঙ্গে মিল আছে বলে তো মনে হলো আমার। তবে সেটা আসল কথা নয়। দশমীর আগেই আমাদের সমস্ত কাজ করতে হবে। কিন্তু কেন? দশমীতেই বা কি হবে?
সন্ধি পূজা শেষ হতে হতে অনেকটা রাত হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি পুজো শেষ করে সবাই যে যার মতো শুয়ে পড়েছিল। একটু পরে ঘুমটা সবে আসতে শুরু করেছে, এমন সময় পলাশদার ডাকাডাকি শুনতে পেলাম। হ্যাঁ, কি হলো পলাশদা? এই মাত্র তো ঘুমালাম গো, কি হয়েছে? এখানে এসে কি সারাদিন তুই ঘুমিয়েই থাকবি? তাহলে তুই এখানে থাক, আমি যাই। আজ রাতটা আমি কিছুতেই হারাতে পারবো না। সঙ্গে সঙ্গে আমি উঠে পড়লাম। পোশাক বদলে দুজনে মিলে বাড়ি থেকে বেরিয়ে গেটের কাছে থাকা ছোট্ট গেটটাকে টপকে বেরিয়ে গেলাম। বড় গেটে তালা দেওয়া, ছোট গেটের কাছে তালা দেওয়া আছে, কিন্তু কিভাবে যেন চাবিটা জোগাড় করে রেখেছিল পলাশদা। আমরা বাইরে বেরিয়েছি, ঠিক এমন সময় পেছন থেকে আরেকটা ছায়াকে আমাদের দিকে এগিয়ে আসতে দেখলাম। পলাশদা কোমরের কাছে হাত দিয়ে ছুরি বার করতে যাবে, এমন সময় ছায়াটা বলে উঠল, আস্তে আস্তে, আমি এই যে তোমরা রাতে বেরোনোর মতলব করছিলে, তা আমি আগেই বুঝতে পেরেছিলাম, তাই অপেক্ষা করছিলাম। তোর কিন্তু রাতের বেলা এখানে আসাটা ঠিক হয়নি। আমাদের বিপদে সাহায্য করার জন্য তুই এখানে এসেছিস, আর আমি তোদের সঙ্গে যাব না? আচ্ছা, এখন চল, যেন বাড়িতে কেউ জানতে না পারে। আমরা আগের মতোই পেছনের ফাঁকা জায়গা পেরিয়ে জঙ্গলের ভেতরে ঢুকলাম। দুজনের হাতে দুটো টর্চ, তবুও খুব সাবধানে আমাদের আলো জ্বালতে হচ্ছিল। একসময় মন্দিরের কাছাকাছি পৌঁছেও গেলাম। মন্দিরের ভাঙা ধ্বংসস্তূপের ভেতরে ঢুকতেই ধুলো ময়লার একটা গন্ধ নাকে এসে লাগলো, আর তার সঙ্গে একটা শ্যাওলা ধরা গন্ধ। টর্চের আলোটা জ্বালানো হয়েছে বটে, তবে একটা কাপড় দেওয়া রয়েছে তার সামনে, তাই চট করে সামনের দিকে আলোটা গিয়ে পড়বে না। অল্প অল্প আলো দেখা যাবে চারপাশে। সেই টর্চের আলোয় মন্দিরের ভেতর ঢুকে চারপাশে ঘুরে দেখতে দেখতেই একবার মূর্তির দিকে তাকাতেই লাবণ্য বলে উঠল, এই মন্দির যখন পরীক্ষা করা হয়, তখন বেদি থেকে মূর্তিটাকে তুলে নিয়ে যাওয়া হয়, তাই এই মন্দিরে কেউ আসেনি। আসলে অনেকে মনে করে যে মন্দিরটা অশুভ, তাই জন্যই মাত্র কয়েক বছরের মধ্যেই মন্দিরের আশেপাশে এরকম গাছ আর জঙ্গল তৈরি হয়ে গেছে। ইতিহাস কিন্তু অন্য কথা বলছে। রানী ভবশঙ্করী চলে যাওয়ার সময় নিজেই মন্দির পরিত্যাগ করেন। এই মন্দিরের বেদিতে ছিল মহাদেবের মূর্তি। সেই মূর্তি তুলে নিয়ে গিয়ে নিজের প্রাসাদে অন্য কোথাও প্রতিষ্ঠা করেছিলেন তিনি, এবং তারপর এখান থেকে চলে যাওয়ার সময় এমন কিছু করে গিয়েছিলেন যাতে এই গাছগুলো তাড়াতাড়ি বড় হয় এবং জঙ্গল তৈরি হয়। কিন্তু কেন? এমন কি প্রয়োজন পড়ল? এই জঙ্গলটাই মন্দিরটাকে সবার থেকে লুকিয়ে রাখে, বিশেষ করে এমন কারোর কাছ থেকে যারা এই মন্দিরে ঢুকে তার তলোয়ারটা খুঁজে বার করতে পারে। পলাশদার কথায় আমি আর লাবণ্যদি দুজনে অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম। দেয়ালের কাছে খুঁজতে খুঁজতে হঠাৎ কি মনে করে পলাশদা বেদির কাছে চলে গেল। ভালো করে বেদির চারপাশটা ঘুরে দেখতে লাগলো সে। পাথরের বেদি, ওপর নিচে দেখতে দেখতে একসময় হঠাৎ করে আমার চোখ চলে গেল বেদির একদম নিচের দিকে, যেখানে বেদিটা শেষ হয়ে মাটির সিঁড়ি শুরু হয়েছে। ঠিক সেই সিঁড়ির কাছে একপাশের একটা কোণা বরাবর একটা আংটা মতো দেখা গেল। সেই কথা ওদের বলতেই পলাশদা তাড়াতাড়ি চলে এলো সেখানে। সিঁড়ির অন্য পাশেও একটা রয়েছে, দুপাশে দুটো আংটা, কিন্তু এতটাই ছোট যে চট করে সেটা বোঝা সম্ভব না। আর সেই আংটা বরাবর নিচের দিকে এগিয়ে গেলে আরো দুখানা ছোট ছোট আংটা চোখে পড়ে। শ্যাওলা ডালপাতা এবং শিকড় জমে উঠেছে এখানে, তার জন্য জিনিসটা ভালোভাবে ঠিক চোখে পড়ে না। কিন্তু আমার চোখে পড়েছিল অন্য কারণে। লাবণ্যদির হাত থেকে টর্চ নিয়ে সামনে ফেলেছিলাম যখন, তখন তার এক পাশটা চকচক করে উঠেছিল। জানি না এতে কাজ হবে কিনা, কিন্তু এই আংটাগুলো ধরে যদি একবার টেনে দেখা যায় তাহলে। আমার কথায় লাবণ্যদি সম্মতি জানালো, আর তার সঙ্গে পলাশদাও। দুজনে মিলে আংটাগুলোকে খুঁজে বার করলো। মোট 6টা আংটা খুঁজে পাওয়া গেল। সেগুলো লাবণ্যদি আর পলাশদা মিলে দুদিকের 3টি করে আংটা ধরে টানবে, আর আমি নিচের দুটো আংটা ধরে টানব।
তবে সিঁড়ি দুটো চওড়া, দুটো আংটা একসঙ্গে ধরে টানা ঠিক সম্ভব নয়। শেষে ঠিক হলো দুজনে মিলে মাঝখানে দাঁড়িয়ে দেখব। ক্রমে ক্রমে দুজনে 3টে আংটা শক্ত করে জড়িয়ে নিল কোনো রকমে নিজেদের আঙুলের মাঝে। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি। সত্যি সত্যি কি চোখের সামনে ওই ইতিহাস বইয়ের মতো কিংবা ওই সিনেমায় দেখা সেই গুপ্তধনের সন্ধানগুলোর মতো কিছু একটা উদ্ভাসিত হয়ে উঠবে? দুজনে মিলে আস্তে আস্তে টানতে লাগলো। অনেকদিন আগেকার আংটা, প্রাণপণে অনেকক্ষণ চেষ্টা করার পর একটা করে আংটা টানতে পারলে ওরা দুজনে, কিন্তু তেমন কিছুই হলো না। তারপরে আরেকটা এবং তারপরে আরেকটা, 3টে আংটা টানতে প্রায় আধ ঘন্টার মতো সময় লেগে গেল। তারপর এক সময় টানতে টানতে তৃতীয় আংটাটা দুজন মিলে টানার সঙ্গে সঙ্গেই ঘরের ভেতরটা কেমন যেন থরথর করে কেঁপে উঠল। যে পাথরের বেদিটা এতক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়েছিল, সে পাথরের বেদিটা যেন আস্তে আস্তে একদিকে সরে গেল। টর্চের আলো জ্বালিয়ে সেখানটা উপরে উঠতে দেখতে পেলাম। ফাঁকা হয়ে যাওয়া জায়গাটা থেকে একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। আমি এদিক ওদিক তাকাচ্ছি দেখে পলাশদা আলো জ্বেলে নেমে গেল, তারপরে লাবণ্যদি, এবং সবার শেষে আমি আলো হাতে নিচে নেমে এলাম। দরজাটা তো খোলাই রইল, যদি কেউ এসে পড়ে? এত রাতে এখানে কেউ আসবে বলে মনে হয় না। আর তাছাড়া অন্ধকারের ভিতর মন্দিরের মধ্যে ঢোকার এত বড় সাহস। কথাটা বলার সঙ্গে সঙ্গেই পলাশদার মুখটা থেমে গেছে। আমি আলোটা সামনের দিকে ফেলতে দেখি যে সিঁড়ি বেয়ে আমরা নেমে এসেছি সেই সিঁড়ির শেষে একটা বন্ধ দরজা। কিন্তু চুপ করে যাওয়ার কারণ সেটা নয়, সে বন্ধ দরজার গোল হাতল থেকে ঝুলে আছে একটা কালো রঙের সাপ। সেটি ঠিক ঝুলতে ঝুলতে পলা বুকের কাছে দোল খাচ্ছে। তাড়াহুড়ো করে পলাশদা নেমে গিয়েছিল বলে ব্যাপারটা সে বুঝতে পারেনি। আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। পিছন থেকে লাবণ্যদি আস্তে আস্তে পলাশদার কাছে এগিয়ে গেল। দেখতে পেলাম সেই সাপটাও যেন একটু একটু করে ফনা তুলে এগিয়ে আসছে পলাশদার দিকে। কালো কুচকুচে সাপটা ফনা তোলা। একবার কামড় খেলে যে আর সেখান থেকে বেঁচে ফিরতে হবে না তা তো বুঝতেই পেরেছি। পলাশদা আস্তে আস্তে একটু একটু করে পেছনে সরছে, আর সাপটাও দুলতে দুলতে আর একটু এগিয়ে আসছে যেন। একসময় পলাশদাকে একটা প্রচন্ড ধাক্কা দিয়ে লাবণ্যদি একপাশে সরিয়ে ফেলল, আর ঠিক সেই মুহূর্তে সাপটা নিজের গোটা শরীরটাকে টেনে নিয়ে ছিটকে নিয়ে এলো শূন্যে, আর প্রচন্ড একটা ছোবল বসাতে গেল সেই সাপটা। কিন্তু লক্ষ্যবস্তু লক্ষ্য স্থির হলো না। লাবণ্যদি তাকে মারতে যাচ্ছিল, পলাশদাই বারণ করল। আলো দেখে সাপটা যেন সিঁড়ির তলার দিক ধরে কোথায় অন্ধকারে মিলিয়ে গেল যেন। দরজাটা লোহার, বেশ ভারী বলেই মনে হলো। হাতল ধরে কিছুক্ষণ টানাটানি করেও যখন দরজাটা খোলা গেল না, তখন দরজার চারদিকে খুঁজে দেখতে লাগলো ওরা। দরজার কোনো তালা চাবির ব্যবস্থা নেই। খুঁজতে খুঁজতে বেশ কিছুক্ষণ পরেই দেখা গেল দরজার এক পাশে, মানে ওই ডান দিকে, একটা ছোট্ট খোদল মতো করা, আর সেই খোদলের ভেতরে টর্চের আলো ফেলে দেখা গেল লম্বা হাতের মতো একটা কিছু, মানে লম্বা হাতের ছাপ দিলে যেমন একটা জায়গা থাকে ঠিক সেই রকম। আশ্চর্য, এই মন্দির কম করে 1600 শতকে তৈরি। তাহলে সেখানেও কি এমন হাতের ছাপের মতো ব্যবস্থা ছিল? মানে দেখে তো তেমনটাই মনে হচ্ছে। হাতের ছাপের ব্যবস্থা নয়, তুই ভুলে যাচ্ছিস। এই মন্দির ছিল রানী ভবশঙ্করীর। ভবশঙ্করী এখান থেকে যাওয়ার আগে তন্ত্রমন্ত্রের মাধ্যমে এই গোটা মন্দিরে এমন কিছু করে রেখে গিয়েছিল, সে তো আর সাধারণ জিনিস নয়, তাই না? নিজের হাতটা ওই যন্ত্রটির মধ্যে রাখতেই একটা ঘর ঘর করে শব্দ হলো, আর তারপরেই লোহার দরজাটা ঘর ঘর শব্দ করে খুলে গেল।
লাবণ্যদি পলাশদা ঘরের ভেতরে পা রাখল। টর্চের আলো নিয়ে আমিও সামনে এগোতে যাব, এমন সময় একটা হাত এসে পড়ল আমার মুখের উপরে। আমি হাত থেকে ইচ্ছে করে টর্চটা ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে লাবণ্যদি আর পলাশদা পেছনে ঘুরল। একদম চালাকি করার চেষ্টা করবেন না। যেখানে দাঁড়িয়ে আছেন চুপটি করে ওখানে দাঁড়িয়ে থাকুন, হ্যাঁ? না হলে তোমাদের এই ছোট্ট বন্ধুটিকে কিন্তু মরতে হবে। আমি কিন্তু ইয়ার্কি মারছি না, ওকে কিন্তু মরতে হবে। পলাশদার মুখটা শক্ত হয়ে এসেছিল। রিভলভারটা ধরতে গিয়েও সে আর ধরল না। কে তুমি? আমি হলাম নারায়ণ বংশের ছেলে, জয় নারায়ণ। লাবণ্য তো আমাকে খুব ভালো করেই চেনে। অনেক চেষ্টা করেছিলাম লাবণ্য, বুঝলি, এই দরজাটা খুঁজে বের করতে, কিন্তু কিছুতেই পারিনি। আমি সাপের কামড় খেয়ে যখন আমি ঠিক এই জায়গাটাতে যখন পড়েছিলাম, তখন দাদা শিবনারায়ণ তো বিশাল ভয় পেয়ে গেছিল। তোরা সব ব্যাপারটা বড্ড বেশি জানিস, কিন্তু আসল জিনিসটাই তোরা জানিস না। তারপরে এখান থেকে আমাকে শহরে পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু তারপরেও যে মাঝে মাঝে এখানে এসে আমি খোঁজ খবর করেছি, সে কথাটা ওটা কিন্তু কেউ জানে না। এখানে এসে আমি খোঁজ করেছিলাম। জয়ন্তকে ছেড়ে দাও মেজদা। হ্যাঁ, ছেড়ে তো দেবই, ছাড়বো না কেন? সবাইকে ছেড়ে দেব, তবে তোদের সবাইকে কিন্তু এখান থেকে চলে যেতে হবে। হ্যাঁ, ওই মন্দিরের গর্ভগৃহের ভেতরে যে রায়বাঘিনী তরোয়ালটা আছে সেটা আমার। ওটা একবার আমি হস্তগত করতে পারলে ওটাকে বিক্রি করে আমি অনেক বড় লোক হয়ে যাব। তোদের কাউকে তখন না আমার কোনো কাজে লাগবে না। তোরা চলে যায় এখান থেকে। হ্যাঁ, একবার টাকাটা পাই আমি। এমন সময় তার পেছন থেকে বেরিয়ে এলো আরেকজন। আমি ঠিক দেখতে পারছিলাম না, কিন্তু বুঝতে পারলাম। পেছন থেকে লাবণ্যদি বলে উঠল, ছোটা তুইও? হ্যাঁ, আমি। বড়দা তো কিছুতেই এই রায়বাঘিনী তলোয়ার খুঁজতে রাজি নয়। এমন ব্যাপারে বড় দাদার মনের সন্দেহ যে ওই রায়বাঘিনী তলোয়ার যে খুঁজতে যাবে তার বিপদ হতে পারে, কিন্তু বিপদকে তো আমি ভয় পাই না। এই ধারে গ্রাম বসন্তপুর ছেড়ে বাইরে যেতে হবে। আমাদের বসন্তপুরে জমি জমা বাড়িঘর সবকিছুই আছে, কিন্তু এইসবের কোনো দাম নেই, বুঝলি? হ্যাঁ, দাম নেই। শহরে গেলে টাকা ছাড়া আর কিছুই প্রয়োজন হয় না। আমার অনেক টাকা চাই, টাকা। তাহলে শহরে গিয়ে নিজের মতো করে থাকতে পারবো। তাই তো মেজদার সঙ্গে হাত মিলিয়েছি। তোকে এইখানে ডেকে এনে বলেছিলাম, এমন কাউকে খুঁজে বার কর যে আমাদের সাহায্য করবে। আর তারপর কিন্তু বাবা, বড়দা, ওরা সবাই সবকিছু জানে না। জানতে পারবে না, কিছু জানতে পারবে না। রাতের অন্ধকারে ওই রায়বাঘিনী তরোয়াল নিয়ে আমরা এখান থেকে চুপি চুপি চলে যাব। কেউ কিছু জানতে পারবে না। সরে যা এখান থেকে। কথাটা বলতে বলতেই আমাকে নিয়ে ওরা সিঁড়ি দিয়ে নামছিল। সামনে থেকে পলাশদা আর লাবণ্যদি সরে যেতেই অন্ধকারের মধ্যে সেই ঘরের দরজায় ওরা ভেতরে ঢুকলো দুজন। একজনের হাতে ধরা আমি, অন্যজন পথ দেখিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। পেছন থেকে পলাশদা আর লাবণ্যদি আসছে তা বুঝতে পারছি। ভেতরটা ভীষণ ঠান্ডা। দুদিকের দেওয়ালে অনেকগুলো গর্ত, তার মধ্যে মশাল জাতীয় কিছু একটা ছিল যেন। সেদিকে এগিয়ে গিয়ে নরনারায়ণ সেগুলো জ্বালিয়ে দিতেই ঘরের ভেতরটা যেন পরিষ্কারভাবে দেখা যেতে লাগলো। আর ঠিক তখনই দেখা গেল মাঝামাঝি জায়গায় পাথরের উপরে একটা শিব মূর্তি। তাহলে আমি ঠিকই ভেবেছিলাম, ওপরের ওই মূর্তিটাকে নিচে নিয়ে আসা হয়েছিল, তাই তো? এই মূর্তিটার আশেপাশেই কোথাও সেই ত্রিশূলটা থাকার কথা। এখানেই কোথাও একটা থাকার কথা। চারপাশটা ভালো করে খুঁজে দেখ, তাহলেই ঠিক তরোয়ালটা খুঁজে পাওয়া যাবে। ওরা এদিকে ওদিকে পাগলের মতো খুঁজতে লাগলো। আমাকে ঠিক ছেড়ে না দিলেও মুখ থেকে হাত সরিয়ে ফেলেছিল। শক্ত করে কাঁধের কাছটা চেপে ধরে ওরা এদিক ওদিক চলে গিয়েছিল। এবার লাবণ্যদি বলল,
খবরদার মেজদা, ছোটদা, তলোয়ারে হাত দিলে বা লোভ করলে তার ফল কিন্তু ভালো হবে না। ওসব বাজে কথা রাখ, ওসব কথা আমি আর এখন শুনতেও চাই না, ঠিক আছে? ওরা বলে চলেছে, হঠাৎ আমার চোখ চলে গেল পাথরের সেই শিব মূর্তিটার দিকে। সেই শিব মূর্তির মাথার উপর চুলের জটা এবং তার এক পাশে একটা চাঁদ লাগানো রয়েছে। চাঁদটা যে পাথর দিয়ে তৈরি নয় সেটা বুঝতে পারছিলাম, কিন্তু ওটা কিসের তৈরি? আর তারপরেই আমার নজর চলে গেল সেই চাঁদের নিচে মহাদেবের মাথার এক পাশ বরাবর। ওটা কি ততক্ষণে আমার বোঝা হয়ে গেছে। তাহলে ওটাই কি সেই রায় বাঘিনীর তলোয়ার? ব্যাপারটা দেখে আমি চিৎকার করে বললাম, পলাশদা, তাড়াতাড়ি যাও মহাদেবের মাথার উপরে। আমার কথা শুনে পলাশদা দ্রুত ছুটে গেল মহাদেবের দিকে। এদিকে আমার কথা শুনে নরনারায়ণ আর জয়নারায়ণ দুজনেও ছুটল সেই দিকে। তিনজনে একসাথে ছুটে গেছে। জয়নারায়ণ পলাশদাকে পেছন থেকে চাপটে ধরতে গেল, কিন্তু পলাশদা একটা প্রচণ্ড ধাক্কা দিয়ে তাকে ছিটকে ফেলে দিল মাটির উপরে। কিন্তু নরনারায়ণের হাতের আঘাতটা গিয়ে পড়ল পলাশদার হাতের উপর। একটা আর্তনাদ করে সে মাটিতে বসে পড়তেই জয়নারায়ণ এগিয়ে এলো সামনের দিকে। আর ঠিক তখনই লাবণ্যদীর দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। লাবণ্যদী কখন যেন চুপ করে মাটির উপরে বসে পড়েছে। পদ্মাসনে বসে রয়েছে সে, কিন্তু এমনভাবে সে বসে পড়লো কেন সেটাই বুঝতে পারছিলাম না। ওইদিকে পলাশদা আর জয়নারায়ণ দুজনে মিলে সামনের দিকে ওঠার চেষ্টা করছে। আমি ছাড়া পেয়ে এগিয়ে গেছিলাম দৌড়ে পলাশদাকে সাহায্য করার জন্য, কিন্তু তার আগেই মন্দিরের ভেতরের গর্ভগৃহ যেন থরথর করে কেঁপে উঠতে লাগলো। দেয়ালের কাছ থেকে ছোট বড় পাথর গড়িয়ে পড়তে লাগলো নিচে। গোটা জায়গাটা যে পাথরের তৈরি সেটা আমি ভাবতে পারিনি। এই মন্দিরের গর্ভগৃহ পাথর দিয়ে তৈরি হলো কি করে? তারপরই মনে পড়ল পলাশদা বলেছিল, মন্দির যখন তৈরি হয় তখন রানী ভবশঙ্করী স্বপ্নাদেশ পেয়েছিলেন পাথর আর তার সঙ্গে আরও কিছু দিয়ে মন্দিরটা তৈরি হবে, এবং তার 1 মাসের মধ্যে ভূমিকম্পে গোটা মন্দিরটা মাটির নিচে চলে যাবে। সেটাই হয়েছিল। অর্থাৎ ওপরে যে ভাঙা মন্দিরটা আমরা দেখেছি সেটা গোটা মন্দির গৃহের চূড়া ছাড়া আর কিচ্ছু নয়। পাথরের টুকরো গড়িয়ে পড়তে শুরু করতেই পলাশদা আর জয়নারায়ণ দুজনেই পিছিয়ে এলো। মূর্তিটাও থরথর করে কাঁপছে। তার মাথায় চাঁদের কাছে রাখা সেই রায় বাঘিনীর তলোয়ারটাও এখন অল্প অল্প অন্ধকারে দেখা যায়। কিন্তু লাবণ্যদী কি করছে? এইবার লাবণ্যদীর দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। তার মাথার চুলগুলো যেন অল্প হাওয়াতে উঠছে। মাটিতে বসে থাকা অবস্থায় তার শরীর থেকে যেন একটা অদ্ভুত শব্দের মতো বেরিয়ে আসছে কিছু। লাবণ্যদী উপরে হাত তুলল, আর ঠিক সঙ্গে সঙ্গে মহাদেবের মাথায় থাকা সেই রায় বাঘিনীর তলোয়ারটা হাওয়ায় ভেসে এসে পড়ল লাবণ্যদীর সামনে। এমন আকস্মিক ঘটনায় আমি আর পলাশদা হতভম্ব হয়ে গেলেও জয়নারায়ণবাবু কিন্তু মুহূর্তের মধ্যে ছুটে গেলেন সেই তলোয়ারটাকে নেবেন বলে। এরপরে যে কাণ্ড ঘটল তার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না। লাবণ্যদী চোখ খুলল, যেন মনে হলো তার চোখটা বড় বেশি উজ্জ্বল হয়ে রয়েছে। জয়নারায়ণ দ্রুত এগিয়ে গিয়ে তলোয়ারটা তুলতে যাবে, এমন সময় লাবণ্যদী নিজের বসে থাকা জায়গা থেকে উঠে দাঁড়ালো। তলোয়ারটাকে হাতে তুলে নিয়ে এক হাতে তার খাপটাকে ধরে অন্য হাতে তলোয়ারটাকে একটা হ্যাঁচকা টানে বের করে আনলো সে। আমাদের চোখ যেন জ্বলে গেল সেই আলোতে। আর মুহূর্তের মধ্যেই সেই তলোয়ারটা জয়নারায়ণের গলা বরাবর চালিয়ে দিল লাবণ্যদী। সে একটা প্রচণ্ড চিৎকার করে উঠল, আর তার সঙ্গে সঙ্গে থপ করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দের সঙ্গে সঙ্গে তলোয়ারের উজ্জ্বলতা কমে এলো। ঘটনাটা দেখে কি ঘটেছে তা বুঝতে অসুবিধা হলো না আমাদের। আমরা পাথরের মতো বসে রইলাম। ঠিক তখনই শুনতে পেলাম গুরু গম্ভীর গলা, এই তলোয়ার স্পর্শ করার অধিকার শুধুমাত্র আমার বংশের কোনো এক নারীরই রয়েছে। তাছাড়া অন্য কেউ যদি অসৎ উদ্দেশ্যে এই তলোয়ার স্পর্শ করে তাহলে তাকে মরতে হবে।
এই তলোয়ার এই বংশকে এখনো পর্যন্ত রক্ষা করে আসছে আর ভবিষ্যতেও রক্ষা করবে। অবাক হয়ে তাকিয়ে রইলাম লাবণ্যদের দিকে। তাকে ভালো করে বোঝা যায় না। হঠাৎ করেই লাবণ্যদী মাটির উপরে ধপ করে পড়ে গেল, আর বুঝতেও পারলাম না সেটি আমরা। এতক্ষণ ধরে নরনারায়ণ চুপ করে দেখছিল সবকিছু। এবার বলল, খুন খুন করেছে লাবণ্য, মেজদাকে খুন করেছে ও। কথাটা বলে দ্রুত সে এগোতে লাগলো সিঁড়ির দিকে। আমিও তার পেছনে যাচ্ছিলাম, কিন্তু পলাশদা বলল, তুই এখানে থেকে লাবণ্য দিকে দেখ, আমি ওকে দেখছি। পলাশদা ছুটে গেল সামনের দিকে। টর্চটা মাটিতেই পড়েছিল, সেটা তুলে এনে লাবণ্যদীর মুখের উপর ফেলতে দেখলাম সে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। নাকের কাছে হাত দিয়ে দেখলাম এখনো প্রাণটা আছে। চারপাশে কোথাও তাকিয়ে তলোয়ারটা দেখতে পেলাম না। আমি লাবণ্যদীকে ডাকতে লাগলাম, এই এই লাবণ্যদী, এই লাবণ্যদী, এই চোখ খোলো, লাবণ্যদী, লাবণ্যদী, চোখ খোলো না। কিন্তু তার আর জ্ঞান ফিরল না। হঠাৎ করে বাইরের দিক থেকে একটা তীব্র চিৎকার ভেসে আসছে। আমি দৌড়ে গেলাম সেদিকে। দেখি ঘরের দরজার বাইরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাওয়া অবস্থাতে মাটির উপর পড়ে কাটা কলা গাছের মতো চিৎকার করে চলেছে নরনারায়ণ। পলাশদা ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে দেখছে আর বলছে, সিঁড়ির ওপরে সাপটা বসেছিল, তাড়াতাড়ি উঠতে গিয়ে সাপের গায়ে পা দিতেই আমরা দুজন মিলে নরনারায়ণকে তুলে আনার চেষ্টা করলাম। তার পায়ে বাঁধনও দিলাম, কিন্তু তার আগেই সবকিছু শেষ হয়ে গেছে। অজ্ঞান হয়ে থাকা লাবণ্যদীকে তুলে নিয়ে সেখান থেকে বার করে আনলাম কোনো রকমে। দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বললাম, বাড়ি ফিরে সবাইকে কি বলবে পলাশদা? সত্যি কথাই বলবো। হরিনারায়ণ বাবুকে বললে তিনি হয়তো সবকিছু বুঝতে পারবেন, তবে ওই তলোয়ার নিজেই নিজেকে সুরক্ষা করতে পারবে। এই বংশের কোনো নারী ছাড়া অন্য কেউ সেই তলোয়ারে হাত দিতে পারবে না, বাইরের কেউ তো পারবেই না। তার জন্যই হয়তো এতদিন ধরে কেউ জায়গাটা খুঁজে পায়নি। যেই লাবণ্য আমাদের সঙ্গে এলো অমনি আমরা সেই আংটাগুলো খুঁজে পেলাম, তাই না? তাই তো ভাবছি, এতদিন এত লোক খুঁজলো অথচ জায়গাটা খুঁজে পেল না, আমরাই খুঁজে পেলাম। ব্যাপারটা তো একবারও ভেবে দেখিনি। ততক্ষণে লাবণ্যদীর জ্ঞান ফিরে এসেছে। লাবণ্যদী উঠে বসে হাউমাউ করে কেঁদে পলাশদাকে জড়িয়ে ধরল। কি হলো বলতো? আমি আমি ওই মহাদেবের মূর্তির দিকে তাকিয়েছিলাম, তারপর যেন মনে হলো কেউ আমার পিছনে এসে দাঁড়িয়েছে। তারপর তারপর আর কিছু মনে নেই। কিচ্ছু হয়নি, আরে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। বাড়ি চল, কাল সকালে তোর বাবাকে আমরা সবকিছু বলবো। এখন চল। আমরা হাঁটতে হাঁটতে এগোতে লাগলাম বর্তমান রাজবাড়ির দিকে। বেশ বুঝতে পারছিলাম যে রানী ভবশঙ্করী অর্থাৎ রায়বাঘিনী নিজের তলোয়ারের রক্ষা করার জন্য তন্ত্রমন্ত্রের ব্যবস্থা নিজেই করে গিয়েছেন। শেষ জীবনে সে মহাদেবের উপাসনার সঙ্গে সঙ্গে তন্ত্রমন্ত্রের চর্চাও করত। শুধু শুধু তার তলোয়ারকে খুঁজে বার করতে যাওয়ার মতন বোকামি আর না করাই ভালো। লাবণ্যদী থরথর করে কাঁপছিল। আমি ভাবছিলাম সবকিছু জানার পর হরিনারায়ণবাবু কি বলবেন। সবকিছু বলার পর হরিনারায়ণবাবু কিছুই বললেন না, দু হাতে মুখ ঢেকে রইলেন শুধু। যখন মুখ তুললেন তখন তার চোখে জল দেখা গেল। মারা যাওয়ার আগে, হ্যাঁ, মারা যাওয়ার আগে মা এই কথা বলেছিল। ওই তলোয়ার আমাদের বংশের নারীদের জন্য। রায়বাঘিনী রানীমা
এমন ব্যবস্থাই করে গিয়েছিল তার প্রিয় তলোয়ারের সাথে। তার জন্য সেটা খোঁজার চেষ্টা আমি কখনো করিনি গো। কিন্তু ওই চিঠিটা পাওয়ার পর থেকেই আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। কিন্তু আমার মেজ ছেলে যেই কাজ করতে চায় তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আপনার মেজো ছেলে শহর থেকে লোক নিয়ে এখানে এসেছিল। ওরা বোধহয় অ্যান্টিকের স্মাগলিং করে। তলোয়ারটাকে একবার কালোবাজারে প্রবেশ করাতে পারলে অনেক টাকা পাওয়া যেত। আপনার ছোট ছেলে তাকে সাহায্য করত। কিন্তু শিবনারায়ণবাবু বোধহয় সব কিছু জেনেও চুপ করে বসেছিলেন, কারণ অন্য কোনো ব্যাপার ছিল। কিন্তু এর বাকিটা আপনাদের ওপর। আপনার 2 ছেলের মৃতদেহ ওখান থেকে বার করে আনতে আপনাকে লাবণ্যদির সাহায্য নিতে হবে, আর তা না হলে তারা ওখানেই পড়ে থাকবে। থাক, নিজের বংশের এক ঐতিহাসিক জিনিসের ওপর লোভ করেছিল তারা, লোভ, তাই শাস্তি তাদের পেতেই হবে। আমি মনে করব আমার এক ছেলে আর এক মেয়ে। হ্যাঁ, এক ছেলে আর এক মেয়ে। তোমায় অনেক ধন্যবাদ পলাশ, অনেক ধন্যবাদ। হরিনারায়ণবাবু পলাশদার সাথে করমর্দন করল। আজ নবমী, এই 2 দিন আমাদের এখানে কাটাতে হবে। তবে এর মধ্যে কোনো ঝামেলা না হলেই ভালো। দশমীর পরে বসন্তপুর থেকেও ফিরতে হবে কলকাতায়। উফ, এখানে দুর্গাপূজা কাটাতে এসেও যে এমন একটা সমস্যায় পড়তে হবে তা ভাবিনি। তবে হ্যাঁ, সেই ঐতিহাসিক রানী ভবশঙ্করীর রায়বাঘিনীর তলোয়ারটা যে নিজের চোখে দেখতে পেয়েছি, এটাই কি কম কথা? হ্যাঁ, তার মানে সেই কণ্ঠস্বর রায়বাঘিনীর নিজেরই ছিল। ইতিহাস আর অলৌকিক মিলিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা হলো আমাদের, এটা কিন্তু মানতে হবে। বারবার আমি একটা জিনিস দেখেছি যে পলাশদার সঙ্গে কোথাও গেলেই কিছু না কিছু হয়। ঠিক করলাম বাড়ি ফিরে সব কথা আমার ডায়েরিতে লিখে রাখতে হবে। এতক্ষণ আপনারা শুনছিলেন সুকান্ত দাসের লেখা রায়বাঘিনীর রত্ন তলোয়ারি উদ্ধার রহস্য। গল্পের নাট্যরূপ করেছে অনন্যা, প্রচ্ছদ নির্মাণ পিয়ালি, আবহ ও স্পেশাল এফেক্ট শুভম। ধন্যবাদ হন্টেড হিস্ট্রিসের আজকের এই গল্পটি শোনার জন্য। আবারও ফিরব নতুন কোনো রহস্য, রোমাঞ্চ অথবা ভৌতিক গল্প নিয়ে। ততক্ষণ স্টে টিউন। গল্পে থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।